তুমি যদি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে তুমিও ফেসবুক অথবা ইনস্টাগ্রামের রিলে বাংলা সিনেমার ফেমাস এই ভিলেনের বিভিন্ন ভিডিওস দেখেছো, যেখানে তাকে আজ সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে মুদিখানা দোকান চালাতে হচ্ছে। সে তার দেওয়া এক সাক্ষাৎকারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু ডার্ক সাইডও তুলে ধরেছে। সেই ইন্টারভিউতে সে বলেছে যে এত বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্ত্বেও তার কেরিয়ারে সে মোট 5 লাখ টাকার বেশি আর্ন করতে পারে। সে এটাও বলে যে একসময় বাংলা যে সমস্ত বড় বড় অভিনেতা এবং প্রোডাকশন হাউসের সাথে সে কাজ করেছেন তারা আজ প্রায় 10 বছর ধরে আর তার ফোনই ধরে না। তার প্রত্যেকটা সিনেমা শুটিং এর সময় তাকে যোগ্য সম্মান না দিয়ে একজন জুনিয়র আর্টিস্টের মতোই ট্রিট করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 27 বছরে 5 লক্ষ টাকাও কামাতে পেরেছি কিনা আমার সম্ভব। অ্যাকচুয়ালি তারা ফোন তোলে না, অনেক বছর হয়ে গেছে, আজ থেকে না, আমি বলছি প্রায় 10 বছর হয়ে গেল তারা ফোন ধরে না কেউই। আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট, কিন্তু 27 বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো একটা জুনিয়র আর্টিস্ট। আর আশ্চর্যের বিষয় হল এই যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের শিকার হয়ে বা অন্য কন্ট্রোভার্সির কারণে বিভিন্ন ফেমাস অ্যাক্টরদের কেরিয়ার শেষের দিকে গেছে। এরকম উদাহরণ আমরা রিসেন্টলিও পেয়েছি, যেমন অনির্বাণ ভট্টাচার্য ডিরেক্টরস গিল্ড বনাম ফেডারেশনের সমস্যার কারণে তার বিভিন্ন ইন্টারভিউতে এটাই বলার চেষ্টা করেছি যে তাকে আর কাজ দেওয়া হচ্ছে না। অথবা রুদ্রনীল ঘোষও তার এক রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন তিনি বিপক্ষ দলের প্রতিনিধি হওয়ায় সেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কাজ পাচ্ছেন। তবে এখন প্রশ্ন হলো এরা না হয় কেউ পলিটিক্সের সাথে যুক্ত কিংবা কেউ অন্য কারণে সিনেমা থেকে বাদ পড়ছে, বাট সেখানেই আজ সুরজিৎ সেন কিংবা কিছু মাস আগে সুমিত গাঙ্গুলিও প্রায় সেম মন্তব্য করেছেন। এছাড়াও পার্থ সারথী এবং মাস্টার রিন্টুর মতো একসময়ের কিছু নাম করা অ্যাক্টররাও আজ আর কোনো কাজ পাচ্ছে না বলে দাবি করেন তাদের বিভিন্ন ইন্টারভিউতে, যার কারণেই কাউকে মুদিখানা দোকান চালাতে হয়, কাউকে অ্যাক্টিং এর ক্লাস করাতে হয়, কিংবা কেউ আজ একটা বেসরকারি চাকরি করছে, অথবা কাউকে ছোটখাটো রোলেও অভিনয় করতে দেখা যায়। আর এই সমস্ত কিছু লাস্ট কয়েক বছর ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে এদের সাথে কখনো কোনো কন্ট্রোভার্সি বা পলিটিক্যাল কোনো কারণে ঝামেলা না হওয়া সত্ত্বেও এবং এত ভালো অভিনয় করা সত্ত্বেও তারা আজ বাদ পড়ছে কেন? তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ইন্টারনাল পলিটিক্স নিয়ে কানাঘুষো শোনা যায় সেটাই কি সত্যি? এরাও কি তাহলে সেই পলিটিক্সের শিকার, নাকি নিজেদের কোনো দোষেই আজ এদের এই পরিণতি? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি এবং বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে যে শকিং তথ্যগুলো পাই সেগুলো শুনলে তুমিও রীতিমতো ভয় পেতে বাধ্য। তাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়ের পপুলার ফেসদের আজ এরকম পরিণতির আসল কারণ জানতে হলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। রাজনীতি ছাড়তে চলেছেন রুদ্রনীল, আমাকে পেট চালাতে হবে। বিজেপি করায় অভিনয় থেকে বঞ্চিত টিভি9 বাংলাকে জানিয়েছেন এক্সক্লুসিভলি রুদ্রনীল ঘোষ। আমার তাই মনে হচ্ছে, কারণ আমি শেষ শুটিং করেছি ওই ছবিটির, তারপরে এখনো পর্যন্ত এই বছর আমার কাছে আর নতুন কোনো শুটিংয়ের কোনো কাজ নেই। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার হিরোদের যেমন বছরের পর বছর মনে রাখা হতো, তেমনি সেই সময় হিরোদের এগেনস্টে কাস্ট হওয়া ভিলেনদেরও মানুষ বছরের পর বছর মনে রাখতো। সেই ভিলেনদের ভালো অ্যাক্টিং এর কারণে শুধুমাত্র সিনেমাতে নয় বরং রিয়েল লাইফেও যেমন ভয় পেয়েছে সাধারণ মানুষ, তেমনি রিয়েল লাইফেও তাদের ফেভারিট হিরো এবং নিজেদের শত্রু হয়েছে তাদের। এটাই হয়তো একজন অভিনেতার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে দর্শক তার অভিনয়টাকে একদম বাস্তব বলে মেনে নিয়েছে। বাট এসব ছিল আজ থেকে অনেক বছর আগের কথা। এখনকার দিনে না তো সেই পুরনো ভিলেনদের তুমি ভিলেনের ভূমিকায় দেখতে পাবে, আর না পারবে অন্য কোনো ভূমিকায় দেখতে, যার কারণে দুদিন ছাড়া ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিলেনদের কেউ কেউ সমাজ মাধ্যমে এসে এটা বলে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে বিভিন্ন বড় বড় কাজ করার পরেও এখন তাদের কি ডাকাই হয় না। এই যেমন কয়েক মাস আগে সুমিত গাঙ্গুলি যে কিনা চ্যালেঞ্জ 2, হিরোগিরি, বেশ করেছি প্রেম করেছি কিংবা পুরোনো দিনের কিরণমালা ছবির সময় থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে, সে রিসেন্টলি তার সাথে হওয়া এক কন্ট্রোভার্সির সময় বলেছিল যে তাকে আজকের দিনের বাংলার নামজাদা অ্যাক্টররা আর ডাকেন না। সে অনেকবার তাদের কাছে কাজ চাইতে গেলেও তাকে কাজ দেওয়াই হয়নি। ডাকেনি, বাড়িতে চুপচাপ পড়ে থাকি। আমি একজন অভিনেতা, আমি তো অভিনয় করতে এসেছি, অভিনয় করে আমার সংসার চলে, আমি তো অন্য কিছু করি না, দোকান নেই আমার, বাজারে আলু পটল নিয়ে বসি না, তো অভিনয় করেই খাই, তো সেখানে আমাকে নেয়নি, আমি কি করতে পারি? আর তার সেই ঘটনার 2-3 মাস কাটতে না কাটতেই রিসেন্টলি সুরজিৎ সেন, যাকে তোমরা বাংলার বিভিন্ন মুভিতে ভিলেনের ভূমিকায় অ্যাক্টিং এর জন্য চেনো, তাকে পুজোর সময় আইসক্রিম বিক্রি করতে দেখা যায়। অথবা রিসেন্টলি তার সিনেমা ছেড়ে মুদিখানা দোকান চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই সেটা নিমিষে ভাইরাল। বাংলা ছবিতে কাজ না পাওয়ায় পুজোর সময় আইসক্রিম বিক্রি করছেন এক
জনপ্রিয় অভিনেতা এবং বর্তমানে তার সেই ভাইরাল ভিডিওতে 14-15 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। সুরজিৎ সেনও ছোট থেকেই অ্যাক্টিং এর ব্যাপারে বেশ প্যাশনেট ছিলেন। একদিকে বায়োলজি নিয়ে পড়াশোনার সাথে সাথেই মেডিকেল ফিল্ডে কিছু করার চেষ্টা করছিলেন, অন্যদিকে তার অ্যাক্টিং এর প্যাশনটাকে জিইয়ে রাখার জন্যই বিভিন্ন যাত্রাপালাতেও অংশগ্রহণ করতেন। এন্ড এরপর হেমা মালিনীর সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার পর থেকে যাত্রাতে তার করা অভিনয় মানুষের বেশ পছন্দ হয় এবং তাকে ভালোবাসাও দেয় সকলে। এবং রিসেন্টলি তার ইন্টারভিউতে সে এটাও বলে যে 8 মাস যাত্রা করে সে যে পরিমাণ মানুষের ভালোবাসা এবং পারিশ্রমিক পেয়েছে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 25 বছর কাজ করেও সে পায়নি। সম্মান, টাকা কোনোটাই কোনোদিনও পাইনি, আমি এটা বারবার বলে রাখছি। টাকা না, আমি 27 বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি, যাত্রা ইন্ডাস্ট্রি আমাকে বিরাট দিয়েছে, অনেক দিয়েছে। 1 বছরে 8 মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 27 বছরে 5 লক্ষ টাকাও কামাতে পেরেছি কিনা আমার সন্দেহ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে সে বোম্বেতেও বেশ কিছু বছর কাজ করেন এবং শোনা যায় যে তার বিভিন্ন যাত্রার অভিনয় এবং বোম্বের এক্সপিরিয়েন্সের কারণেই বাংলা ছবিতে তাকে কাস্ট করা হয়। 2008 সালে বাজিমাত ছবি দিয়েই তার বাংলা ছবির কেরিয়ার শুরু হয় এবং সারপ্রাইজিংলি সেই ছবিতে তার অভিনয় দর্শকের বেশ পছন্দ হয়, যার কারণে এরপর 2010 সালে অঙ্কুশ হাজরার ডেবিউ ফিল্ম কেল্লা ফতেতে তার ভিলেনের রোল মানুষের মনে অনেকখানি জায়গা করে নেয়। আর সেই থেকে তার পিছনে ঘুরে দেখতে হয়নি তাকে। এরপর একে একে ফান্দে পড়িয়া বগা কান্দেরে, বিক্রম সিংহ, জানেমান, চ্যালেঞ্জ 2, রকি, রংবাজ, বিন্দাস, হিরোগিরি, অমানুষ 2 এরকম বড় বড় স্টার কাস্ট এবং বেশ কিছু সাকসেসফুল ছবিরও পার্ট ছিল সে। এন্ড সেটা দেখেই মনে হচ্ছিল এবার তাকে আর একটা জুনিয়র আর্টিস্ট হয়ে থাকতে হবে না। বাট তার সেই আশা পূরণ হলো না, কারণ সে তার রিসেন্ট এক ইন্টারভিউতে এটা বলে যে তাকে তার কেরিয়ারে করা সমস্ত মুভিতে অ্যাক্টিং এর সময় জুনিয়র আর্টিস্টের মতোই ট্রিট করা হয়েছে, তাকে তার যোগ্য সম্মান কোনোদিনই দেওয়া হয়নি। কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট, কিন্তু 27 বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি যেন একটা জুনিয়র আর্টিস্ট। 2015 পর থেকে আজ প্রায় 10 বছর তাকে আর কোনো বড় বাজেটের বাংলা ছবিতেও দেখা যায়নি। এন্ড সেই কারণেই আজ তাকে টাকার অভাবে মুদিখানা দোকান চালাতে দেখা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে এরকম একজন অ্যাক্টর যখন এত বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করার পরেও তাকে আর কাজ দেওয়া হয় না, তখন দর্শক এর কারণ হিসাবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির সাথে পলিটিক্সের কানেকশনকেই দায়ী করে। এবং সুরজিৎ সেনের মতো অ্যাক্টররাও বারবার বলেছেন আজকের দিনে তাদের থেকেও বেকার অ্যাক্টররা রেগুলার কাজ পাচ্ছে, কিন্তু তারাই এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও বারবার বঞ্চিত হচ্ছে। এন্ড হয়তো সেই কারণেই যাকে তাকে বাংলার মহানায়ক এবং মহানায়িকা সম্মানে সম্মানিত করা হচ্ছে। তাহলে কি পলিটিক্যাল কানেকশন ছাড়া আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অসম্ভব? কিন্তু আবার অন্যদিকে রিসেন্টলি সুরজিৎ সেনের স্ত্রী তার ইন্টারভিউতে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন। আসলে বোম্বেতে অ্যাক্টিং করার সময় তার সাথে তার স্ত্রীর আলাপ হয় এবং 2023 সালে তাদের সোশ্যাল ম্যারেজ হয়, বাট সেটা রেজিস্ট্রি বা লিগাল ম্যারেজ ছিল না। সারপ্রাইজিংলি বিয়ের 15 দিনের মধ্যেই তাদের বিচ্ছেদের কথাও শোনা যায় এবং সেটা নিয়েও অনেক জলঘোল হয়। অন্যদিকে তাদের বিয়ের দিনেই সৌরভ এবং দর্শনার বিয়েও সম্পন্ন হয় এবং সুরজিৎ তাদের বিয়ে নিয়ে এবং সৌরভের ক্যারেক্টার নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন। যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেম ডেটে সেম ইয়ার 15 ডিসেম্বর 2023-তে সৌরভ দাসকে নিশ্চয়ই আপনারা চেনেন, অভিনেতা, বেঙ্গলি ফেমাস ফেস, ওনারও বিয়ে হয়েছিল ওই দিনকে। পরে কি বলছে যে দেখবে এর বিয়ে 6 মাসও টিকবে না, একে তো আমি খুব ভালো করে চিনি, একদম ক্যারেক্টারলেস একটা ছেলে। বাট এত বছর টলিউডে কোনো কাজের সাথে যুক্ত না থাকায় আজ তার বাড়ির সামনেই সে এক মুদিখানা দোকান চালায় এবং হঠাৎ এই ফেম পেয়ে সে যে বেশ খুশি এবং এই ফেমকে কাজে লাগিয়ে সে তারও একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বানাতে চাইছে সেটাও স্পষ্ট। তোমার এই সুরজিৎ সেনকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর এরকমই আরেকজন বাংলা সিনেমার অ্যাক্টর হলেন মাস্টার রিন্টু দে। যেদিকে সুরজিৎ সেন অনেক পরে টলিউডে এসেছিলেন, সেখানেই মাস্টার রিন্টু সোহমের সময় থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ চাইল্ড অ্যাক্টর তার কেরিয়ার স্টার্ট করেছিল। মানে যেই সময় সোহম চেটে চেটে খাচ্ছিল সেই সময় থেকেই সেও বাংলা সিনেমাতে কাজ স্টার্ট করে। ফার্স্টে চাইল্ড অ্যাক্টর হিসেবে কাজ স্টার্ট করে সে গুরু দক্ষিণা এবং পথ ও প্রসাদের মতো কালজয়ী সিনেমার পার্টও হন এবং এরপরে তাকে অ্যাজ আ হিরো কিছু সিনেমায় দেখা যায়। এবং সেই 1987 থেকে 2015 অব্দি এত সিনেমায় কাজ করার পর আজ প্রায় 10 বছর তাকেও আর কোনো বড় সিনেমাতে দেখা যায় না। সেও তার এক রিসেন্ট ইন্টারভিউতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বিভিন্ন ডার্ক সাইড তুলে ধরেছে। খেলাতে সিরিয়ালে আমি কাজ চাইতে গেছি, সে আমাকে বলল যে কে ভাই তুমি? দাদা এই আমার ছবি, আমি অভিনয় করেছি। কি অভিনয় করেছো? এবার তুমি 200 খানা ছবির নাম কি করে বলো? এটাও বলে যে একসময় কাজ না পেয়ে এবং টাকার অভাবে কাজ চাইতে গেলেও অনেক ডিরেক্টর এবং প্রডিউসার তার এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তাকে চিনতে এবং তাকে কাজ দিতে অস্বীকার করেছেন। তার কারণেই আজ তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে একটা বেসরকারি চাকরি করতে হচ্ছে তার সংসার এবং তার অটিস্টিক বেবিকে সামলানোর জন্য। আমি
মধ্যে কান দিয়ে একটা টাইম গিয়েছিল যখন আমি প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বাধ্য হয়েছি চাকরি করতে। বাট এত কিছু সত্ত্বেও সে এখনো অনেক আশাবাদী। হয়তো সেই জন্যই সে এটাও বলেছিলেন যে সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে, বাট কেউ ডাকুক তো তাকে। তোমার মাস্টার রিন্টুকে নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি কেমন। আর এবার যদি তোমার মনে হয় এরা দুজনই এরকম টলিউডে ভালো কাজ করা সত্ত্বেও আজ বাদ পড়ছেন, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ মিট দিস গাই নেম পার্থ সারথী, এন্ড সেও এদের দুজনের মতোই বাংলা সিনেমাতে অনেক বছর ধরে বিভিন্ন ফানি এবং এন্টারটেনমেন্ট ক্যারেক্টার প্লে করেছে, যাদের মধ্যে প্রেম আমার এবং পাগলুতে তার করা অ্যাক্টিং নিশ্চয়ই আজও তোমার মনে আসে। বাট আজ এত বছর পরে তুমি যদি তার জার্নিটা দেখো, তাহলে দেখবে সেও বাকি দুজনের মতোই আজ প্রায় অনেক বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে রয়েছে। তবে সে মাঝে মধ্যে বিভিন্ন নেতাদের সাহায্যে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম বা সেখানে গেস্ট হিসেবে যান, যেখানে বাকি দুজন সেটাও পান না। এছাড়া মাঝে মধ্যে কাজের অভাবে পার্থ সারথী কিছু কিছু অ্যাক্টিং ক্লাসের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যেখানে সে কাজের অভাবে বাচ্চাদের অ্যাক্টিং এর ক্লাস করাচ্ছে। আর আমার মতে নেহাত এরা ক্যামেরার সামনে এসে বা কোনো ইন্টারভিউতে তাদের এই খারাপ সময়ের কথা বলছে বলে আমরা জানতে পারছি। না জানি এরা ছাড়াও আরো কত এরকম একসময়ের বড় বড় অ্যাক্টররা আছে যারা আজ কাজের অভাবে তাদের অ্যাক্টিং ক্যারিয়ার ছেড়ে অন্য কাজ করতে বাধ্য হচ্ছে। বাট তুমি যদি এদের জার্নিটাকে ক্লোজলি মনিটর করো, তাহলে দেখবে এদের ক্যারিয়ারে এরকম একটা মোড় আসে 2015 সালের পর থেকে, মানে যখন বাংলার প্রায় সমস্ত বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা গণহারে রাজনীতিতে নাম লেখাচ্ছিল, মূলত সেই সময় থেকেই এদের এরকম হাল। আর এদের বিভিন্ন ইন্টারভিউ শুনলে এটা বুঝতে পারবে যে তারা বলে যে এই সমস্ত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের 2015 বা সেই সময়ের আগের ম্যানেজার আর আজকের দিনের ম্যানেজারের মধ্যে আকাশ পাতালের তফাৎ। নতুন ম্যানেজাররা তাদের আর যেন অ্যাক্টর বলেই ধরেন না, তাদের সাথে জুনিয়র আর্টিস্টদের মতোই ব্যবহার করেন। এবং সুরজিৎ সেন তার এক ইন্টারভিউতে এটাও জানান যে ভেতরে সিনেমা সাকসেস পার্টি বা অন্যান্য কারণে আনন্দ উদযাপন করা হলেও তাকে বাইরে বসেই রাখা হতো, কিংবা কোন এক সিনেমা চলাকালীন সে পায়ে চোট পেলেও তাকে ট্রিটমেন্টের জন্য কেউই বিশেষ আগ্রহ দেখায়নি। এটাই যদি কোনো বড় অ্যাক্টরের সাথে হতো তাহলে সেটা নিউজ পেপারের হেডলাইন হয়ে যেত। বাট দেখো, রুদ্রনীল ঘোষ কিংবা মিঠুন চক্রবর্তী এরা বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তাদের মধ্যে মাঝে মধ্যে সিনেমা না পাওয়া নিয়ে কিছু ইন্টারভিউতে কথা বলতে দেখা যায়। কিংবা হিরণের মতো অ্যাক্টরের কেরিয়ার আজ প্রায় শেষই হয়ে গেছে এই পলিটিক্সের চক্করে। এই পলিটিক্সের প্রভাবে হিরণ এবং আরো দুজন অ্যাক্টরের কেরিয়ার কিভাবে শেষ হয়ে গেছে সেটা এই ভিডিওতে আলোচনা করেছি, চাইলে সেটাও দেখতে পারো। এবং শোনা যাচ্ছে যে সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য তার ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ডের ঝামেলার কারণে ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়তে চলেছেন, এন্ড সে এটা তার অনেক ইন্টারভিউতেও ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করেছেন। কিংবা রিসেন্টলি তার ব্যান্ড হুলিগানিজমের এক গানে সে বাংলার 3 ঘোষকে নিয়েও প্যারোডি করেছেন, এবং অনেকের মতে সেটাই কাটা ঘায়ে নুনের মতো কাট করেছে। আবার কেউ কেউ অভয়াকাণ্ডের সময় তার করা বিভিন্ন মন্তব্যের জন্য সেই থেকেই তাকে বয়কট করার কথা বলছে। অনির্বাণের জার্নি যদি ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়ে সেপারেট একটা ভিডিওতে কথা বলবো। ভাই ভাই বল ভাই, এই আমাদের দোষ। কি দোষ? গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে? কে রেগে যাবে? কুণাল ঘোষ। বাট এখন কথা হচ্ছে, এতক্ষণ ধরে ভিডিওতে যাদের নাম বললাম তারা না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, না তাদের কেরিয়ারে কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়েছে তারা। মানে একদিকে অনির্বাণ, রুদ্রনীল এদের মতো অ্যাক্টর যারা এই দলের তীব্র বিরোধিতা করেছেন, তারাও যেমন কাজ হারাতে বসেছেন, অন্যদিকে যারা কোনো দলের সাথে যুক্ত নয় তারাও কাজ পাচ্ছেন। তাহলে কি কোনো দলের সাথে যুক্ত না বলেই তাদের আজ বাদ পড়তে হয়েছে? ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে দলের সাথে যুক্ত থাকাটাই কি একমাত্র পথ? তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ইনস্টাতেও ফলো করতে ভুলো না, কারণ ওখানে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে চলেছে। আর এখন যদি তুমি বাংলার বেশ কয়েকজন ইউনিক ক্রিয়েটরের ব্যাপারে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।